জওহরলাল নেহরু থেকে শুরু করে দেখলাম যে মনমোহন সিং পর্যন্ত ধর্ম নিয়ে কোনো প্রধানমন্ত্রীকে মাতামাতি করতে দেখলাম না, কিন্তু বর্তমান গণতন্ত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে গেলেন, কার্যত শুয়ে পড়লেন। কি বলবেন এই বিষয়ে? নমস্কার, আপনাদের চ্যানেলকে আমি স্বাগত জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা দিয়ে আজকের বার্তা শুরু করছি। খুব ভালো প্রশ্ন তুলেছেন। দেখুন, আমরা জানি বর্তমান আমাদের দেশের যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি যেভাবে প্রথম 2014 সাল থেকে এখনও পর্যন্ত যে কাজগুলো উনি করেছেন, প্রত্যেকটা উনি বার্তা দিয়েছিলেন সম্পূর্ণ করেছেন। এবং প্রিভিয়াসে ঘেটে যদি আমরা প্রথম থেকে দেখি ভারতের জন্য এবং আমাদের সেই জায়গায় সনাতনী হিন্দু সেই জায়গার সম্বন্ধে কিছু ভেবেছেন কিনা কোনো প্রধানমন্ত্রী, তাহলে এটা বিশাল বড় প্রশ্ন মুখে আমরা দাঁড়াবো। কারণ আমরা যদি দেখি জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, তাদের হিস্ট্রি যদি আমরা দেখি, তারা উল্টে আমাদের হিন্দু ধর্মের যারা সেই জায়গায় সোচ্চার হয়েছিলেন তাদেরকে কিন্তু ওনারা বাদ দিয়ে দিয়েছিলেন এবং তাদের কার্যক্রমকে ওনারা স্তব্ধ করে দিয়েছিলেন। এবং সবসময় তারা সেই চেষ্টা করেছেন আমরা ভারতের সনাতনী হিন্দু এবং আমাদের জন্য যেন কোনো কিছু না হয়, নতুনভাবে নতুন কিছু স্থাপত্য না হয়, না কোনো নিদর্শন থাকে, সেই প্রচেষ্টা করেছেন। আজকে ভারতের স্বাধীনতার প্রায় 75 বছর গত বছর পূর্ণ হয়েছে, এখন 75 বছর আমরা প্রজাতন্ত্র দিবসে পরে গিয়েও দেখছি এই বার্তা। সেখানে বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী বার্তা রেখে দিয়েছেন নিজেকে একটা স্বয়ং ব্যতিক্রম হিসাবে, কারণ তার শ্রদ্ধা দেশের প্রতি। প্রথমেই বলতে হয় আমাদের বর্তমানে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে আমরা দেখেছি উনি পরিবারতান্ত্রিক নন। কারণ আগের যারা ছিলেন প্রত্যেকে পরিবারের জন্য শুধু গুছিয়ে গেছেন, তাদের অর্থ, তাদের স্থাবর সম্পত্তি, তাদের বিদেশের অ্যাকাউন্ট সমস্ত কিছু শুধু বেড়েছে। আমরা বর্তমানে দেখতে পারি উনি পরিবারকে নিয়ে, ওনার নিজস্ব পরিবারকে নিয়ে আমরা একটু পিছনে গিয়ে বলতে পারি, আমরা দেখেছি ওনার মাতৃদেবী যখন বিয়োগ হয়েছিল উনি কিভাবে তার সৎকারে গেছিলেন এবং কোন গাড়িতে গেছিলেন। সেখান থেকে এই বার্তাটা কিন্তু এই সব কিছুর প্রশ্ন আপনি যেটা করলেন তার একটা বিশাল বড় উত্তর হয়ে যায়। কারণ উনি সবসময় দেশের জন্য ভেবেছেন, দশের জন্য ভেবেছেন, আমজনতার জন্য ভেবেছেন এবং ধর্মকে নিয়ে উনি যেটা আজকে স্থাপন করে দিলেন 22শে জানুয়ারি 2024-এ একটা স্বর্ণযুগ হিসাবে সেটা কিন্তু লেখা হয়ে রইল। কেননা আমরা দেখেছি এই রাম মন্দির, আমরা বিগত 500 বছরের পরে রামলালা সেখানে তার নিজের অযোধ্যায় জন্মভূমিতে ফিরে তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এবং আমরা এই বাবরি মসজিদ ভাঙার পর থেকে, বাবরি মসজিদে আগে কী ছিল, আমরা প্রথম কথা তো আমরা যদি একটু আমি গিয়ে ব্যতিক্রম ইতিহাস যদি বলি, আমরা ইতিহাসকেই পড়িনি, আমাদের ব্যতিক্রম ইতিহাস, বিকৃত ইতিহাস পড়ানো হয়েছে ছোটোবেলা। শুধু মুঘল সাম্রাজ্যের স্টার্টিং থেকে আমরা যতগুলো দেখেছি হিন্দু ধর্মের উপর হিন্দু মন্দির এবং তাদের উপর কিভাবে আক্রমণ হয়েছিল, সারা দেশে মন্দির কিভাবে ভাঙা হয়েছিল, তাদের মন্দিরের উপরে কিভাবে সৌধ স্থাপন করা হয়েছিল, প্রত্যেকটা একটা মসজিদ তৈরি হয়েছে। সেখানে এই জায়গায় বাবরি মসজিদে শ্রীরামচন্দ্র, যিনি আমাদের ত্রেতা যুগের আমাদের অবতার ছিলেন, তাকে বিষ্ণুর অবতার বলা হয়, তার জন্মভূমিকে যে বাবরি মসজিদ ভাঙার পর ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টে দেওয়ার পর অতি সংক্ষিপ্ত সময় যে রাম মন্দির প্রতিষ্ঠা হলো এবং প্রাণ প্রতিষ্ঠা হলো সাকসেসের সঙ্গে কোনো হিংসামূলক ঘটনা ছাড়া, সেটা কিন্তু একটা বার্তা রেখে গেল। গর্বিত আমি একজন ভারতীয় সনাতনী হিন্দু হিসাবে, ভারতীয় হিসাবে, কারণ বিশেষ সম্প্রদায়ের মানুষরা কিন্তু এটাকে সাপোর্ট করেছেন। আমরা শুধু পশ্চিমবঙ্গের রাজ্যে দেখেছি সেই জায়গায় উস্কানিমূলক মন্তব্য এবং তাদেরকে ভেদাভেদির সৃষ্টি করে একটা দাঙ্গা লাগানো প্রচেষ্টা। কিন্তু সারা ভারতবর্ষে যদি দেখেন একটা কোনো ঘটনা দেখবেন না রাম মন্দিরের সেই প্রতিষ্ঠার দিনে, একটা কোনো ইতিহাসকে থাকবে না সাক্ষী যেখানে কোনো রক্ত ঝরেছে। সারা ভারতবর্ষে আমরা দেখিনি কোনো এমন কোনো অসামাজিক কাজকর্ম হয়েছে, একটা দুই ধর্মের মধ্যে আক্রমণ হয়েছে, সেখান থেকে রক্তারক্তি হয়েছে। তাহলে রাম মন্দির 2024-এ 22শে জানুয়ারি যে প্রতিষ্ঠা পেল এবং আমাদের রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হলো, সেই রামলালার প্রতিষ্ঠায় আমরা নিজেদের দেবতা, আমরা জানি রামের জন্ম, শ্রীরামচন্দ্রের জন্ম এবং তার কথা কাহিনী আমরা যতটা পড়েছি, শ্রীরামচন্দ্রের আমাদের কিন্তু
ত্রেতা যুগের অবতার ছিলেন, যুগ কটা সেটা নিয়ে সেই সমস্ত ইতিহাস ঘাটলে পরে। সুতরাং আমাদের একজন গর্বিত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে গর্ববোধ করি। তিনি তার নিজস্ব ঠিক কাজ করেছেন, করতে পেরেছেন, এই কারণেই ওনার পিছুটান নেই। ওনার পরিবার নিয়ে উনি ভাবেননি, পরিবারের জায়গায় সাত পুরুষের জন্য অর্থ তাদেরকে চালান করে যাননি, বিদেশে অর্থ উনি তাদের পরিবারকে সংরক্ষিত করেননি, সেই জন্যই এই কাজ সম্পূর্ণ করতে উনি পেরেছেন। নমনীয়, আমাদের সবার কাছে শ্রদ্ধেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। নরেন্দ্র মোদী গণতন্ত্র দেশের প্রধানমন্ত্রী, যে দেশে হিন্দু মুসলিম সবাই বাস করে, সেই রাম মন্দির তৈরি হলো, সেই রাম মন্দিরের ট্রাস্টে উনি ইনভলভ থাকেন, রাম মন্দিরে যায়, রাম মন্দির নিয়ে চিন্তা ভাবনা করে। ভুলেও একবার মুসলিমদের যে মসজিদের যে জায়গা দিয়েছে করতে হবে, সে কথাটা একবার বলেন, কি বলবেন এই বিষয়ে? শুনুন, এই জায়গাটায় আপনার মন্তব্যের আমি কিন্তু বিরোধিতা করছি। কারণ আমাদের সনাতনী হিন্দু বলে শুধু না, উনি কিন্তু আমাদের মুসলিম ভাইদেরও যে মসজিদ এখানে ট্রাস্ট গঠন করা হয়েছে, সেখানে আমরা কথায় কথায় শুনি কেন্দ্রীয় সরকারের সেই সাপোর্টে এই রায় বেরিয়েছে, পঞ্চম বেঞ্চের সাপোর্টে। আরে সেখানে যদি হতো তাহলে আমাদের বিশেষ সম্প্রদায় মুসলিম ভাইদের জন্য সেই ট্রাস্ট গঠন হতো না, তাই সেখানে ওই আমাদের মসজিদ করার জন্য ঐতিহাসিক রায় সমানভাবে হতো না। এখানে উনি আপনার এই আখ্যাটা আমি তার আগে স্মরণ করেই দিই, আমাদের এই রাম মন্দির প্রতিষ্ঠার আগে কিন্তু 11 দিন উপবাস রেখেছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী, এবং উনি পুরো ভারত পরিক্রম করেছেন, যেখান থেকে শ্রীরামচন্দ্র ঘুরেছিলেন সেই প্রোটোকল মেনে উনি একজন নিজে গঙ্গায় স্নান করা থেকে শুরু করে একদম সাচ্চিক সনাতন হিন্দু ধর্ম যেটাকে বহন করে সেটা করেছেন। উনি নিজের সিকিউরিটি বাদ দিয়ে নিজের সমস্ত কিছু সম্পন্ন করেছে, হিন্দু ধর্মের রীতিনীতি সেটা আমাদের দেখেছি। এবং উনি মুসলিম সম্প্রদায়, হ্যাঁ এটা বলতে পারেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর মতো উনি মাথায় ফেটটি বেঁধে উনি ওখানে যান না, উনি গিয়ে ওখানে আমাদের যে ঈদের আগে সবার ওখানে গিয়ে গ্রহণ করেন না। হ্যাঁ, উনি তাদের জন্য উনি মাথায় গিয়ে উনি ওনার মতন করে আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়ান এবং তাদের জন্য উনি তাদের দোয়া দেন এবং তাদের জন্য প্রার্থনা করেন। এটা ভুল বার্তা, এটা সম্পূর্ণরূপে উনি প্রত্যেকটা ধর্মের উপরে উনি আস্থাশীল, এবং আমাদের সনাতনী ধর্ম যেটা আমাদের হিন্দু ধর্ম, সেটার জন্য যে কেউ ভাবেনি পূর্বের থেকে এখন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীরা এসছেন দেশে, শুধু এতজন প্রধানমন্ত্রীর গতি চেঞ্জ হয়েছে, কিন্তু ব্যতিক্রম 2014 ভারতীয় জনতা পার্টি আমাদের মনোনীত আমাদের প্রধানমন্ত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি হয়েছিল 1992 সালে, এবং 500 বছরের ইতিহাস আছে। 500 বছরের রাম মন্দির ছিল কি না ছিল তার মধ্যে বিস্তার একটা মতনৈক্য আছে, কিন্তু গুগল ঘাঁটলে এখনও বাবরি মসজিদ পাওয়া যায়। দেখুন, আপনি যে প্রশ্ন আবার করলেন এটা একটা বিভ্রান্তিমূলক প্রশ্ন। গুগল ঘাঁটলে গুগল অনেক সময় কিন্তু অনেক রকম আখ্যা আমরা ক্লিয়ারলি পাই না। যেখানে সুপ্রিম কোর্টের রায় কিন্তু এই জায়গাটার উপরে ওঠেনি, সুপ্রিম কোর্টের রায়টা কিন্তু আমাদের শুধু বিশেষ সম্প্রদায়ের উপরে ওঠেনি। সেখান থেকে আমরা জানি যে এই বিশেষ সম্প্রদায় বা আমাদের বাবরি মসজিদের কোনো রকম আমরা এখানে যে নিদর্শন ছিল বা আমাদের পূর্বে আমাদের হিন্দুদের বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্রের জন্মভূমির কোনো মন্দির ছিল কি না, ইতিহাসটা ঘাটুন। একটু আগে বললাম বিকৃত করা হয়েছে ইতিহাস, বিকৃত করা হয়েছে আমাদেরকে, জ্ঞান ভাণ্ডার আমাদের পরিপূর্ণ হয়নি। আমরা জানি না এখনো নালন্দার আমাদের বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কজন মানুষ আমরা এখন পর্যন্ত জানতে পারি, সেখানে কিভাবে। হ্যাঁ, অবশ্যই এইখানে আমরা বলতে পারি যিনি আমাদের একজন শ্রদ্ধেয় আমাদের দৃষ্টিহারা যে আমাদের পণ্ডিতজি, তিনি কিন্তু নিজে এভিডেন্সের স্বরূপ বেদান্ত থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে প্রত্যেকটা স্বাক্ষর নিজে প্রমাণ রেখেছেন সুপ্রিম কোর্টে, এবং যার তদন্তের সমস্ত কিছু এভিডেন্সের উপরে ভিত্তি করে এই জাজমেন্ট বেরিয়েছিল। এবং শ্রীরামচন্দ্রের ইতিহাসটা ঘাটুন না, ইতিহাস ঘাটলে শুধু বাবরি মসজিদের আগে শ্রীরামচন্দ্রের জন্মভূমি মন্দির ভাঙা হয়নি না। এই যে জ্ঞানব্যাপী আমাদের যে কাশী বিশ্বনাথ, কি দেখা যাচ্ছে আমাদের ফরেন্সিক রিপোর্ট, কি রিপোর্ট বেরিয়ে আসছে, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জায়গায় যদি আপনি বলেন আমি আপনার স্ক্রিনশটে দেখাতে পারি যে কত জায়গায় মন্দিরকে ভেঙে মসজিদ, মুঘল সাম্রাজ্যের স্থাপনা শুরু থেকে শুরু করে এইভাবে মসজিদ ভাঙা হয়েছিল, এভাবে মন্দির ভেঙে মসজিদ স্থাপন করা হয়েছিল। সেখান থেকে আমরা আমাদের হিন্দুদেরকে আমাদের রক্ত ঝরিয়ে আমাদের যারা ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তাদের রক্তে হোলি খেলে
এই মসজিদগুলো স্থাপন হয়েছিল। বাবরি মসজিদটা একটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে রয়েছে। আমরা কাশী বিশ্বনাথ আবার সামনে দেখব, মথুরা আছে। ইতিহাস ঘাটলে শুধু ওই বর্তমান শাসক দলের উপরে, কেন্দ্রীয় শাসক দলের উপরে ভিত্তি করে এত বড় রায় আসে না। ইতিহাসকে নিয়েই তবে সেই সুপ্রিম কোর্টের রায় হয়েছে এবং সেই বাবরি মসজিদ ভাঙার জন্য, এখানে সেখানে মন্দির স্থাপনের জন্য, এবং সেই বিরল দৃষ্টান্ত রায় ঘোষণা হয়েছিল। আপনি যেটা বললেন আপনার কথা আমি সহমত হচ্ছি, কিন্তু যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জাজমেন্ট দিল, যে জজ জাস্টিস রঞ্জন গগৈ, ওনাকে পরবর্তীকালে বিজেপি রাজ্যসভার সংসদ করে দেওয়া হলো, এই জায়গাটায় কিছু একটা মানুষের সন্দেহ হবে না? উনি তো একা জাজমেন্ট দেননি, 5 জন দিয়েছিল। 5 জন দিয়েছিল, 5 জনই এসেছিলেন, 5 জনই এসেছিলেন। তো বর্তমানে রাজ্য সরকার তো আমরা অনেক কিছু দেখেছি, সেখানে গিয়ে পরপর করে রাজ্য সরকারের সদস্য হয়ে গেছে, রাজ্যসভার সদস্য হয়েছে। মানুষের যিনি আমরা দেখি প্রতিনিধি, সেই প্রতিনিধিকে কারা কি আসছে, তাদের যখন কোনো একটা দলের থেকে নেওয়া হয় তার ইতিহাস ঘেটে তাকে নেওয়া হয়। এমনিভাবে তারা আসে না, রাজ্যসভার সদস্য হয় না, বা আমরা কোনো জায়গায় সদস্য এইভাবে আসন পেতে পারে না। হ্যাঁ, জাজমেন্ট বিরল দিয়েছিলেন, 5টি সিট মিলে, 5টি বেঞ্চ মিলে যে রায় দিয়েছিলেন, আপনি একজনের নাম করলেন, 4 জনের নাম করতে পারলেন না কেন? কেন তাদের আমরা নাম দেখছি না? একটা মানুষের, আমরা সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই এই রায় হয়েছিল, এই নির্দেশ পেয়েছিল যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে। একজন জাজের রায়ের ভিত্তিতে না, জাজমেন্টকে বিকৃত করে না যেন মানুষ। এবং আপনার এই প্রশ্নের আমি তীব্র বিরোধিতা করলাম, তীব্র বিরোধিতা করে উত্তরটা দিলাম, বাদবাকিটা জনতা দেবে।